हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल एम फिजिक्स क्लासेस। तो যারা 2022 মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা মাধ্যমিক দেবে মার্চ মাসে, তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখেছো এবং সেখানে আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে চলতড়িৎ চ্যাপ্টারে। তো আজ আমি মাধ্যমিকের যে আলো চ্যাপ্টারটা আছে সেই আলো চ্যাপ্টার থেকে তোমাদের কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি ডিসক্রাইব করব এবং সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে লাইট বা আলো চ্যাপ্টারটা আছে সেখান থেকে টোটাল মার্কস কত থাকবে? সেখান থেকে থাকবে 17 মার্কস। তো 17 মার্কসের মধ্যে 3 নম্বরের কটা কোশ্চেন থাকবে? 3টে কোশ্চেন থাকবে, ঠিক আছে। 3 মার্কসের 3টে কোশ্চেন থাকবে 9, 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে 2, আর 1 মার্কসের 3টে এমসিকিউ থাকবে 3, আর 1 নম্বরের 3টে এসএকিউ, মানে জাস্ট এক কথায় অ্যান্সার যেটাকে বলে, সেটা হচ্ছে 3 নাম্বার থাকবে। তো দেখো, আমি এখানে 3 নম্বরের 3টে কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে ডেসক্রাইব করব। তাহলে তোমাদের সুবিধাটা কি হবে, এই কোশ্চেন থেকে তোমরা এই এমসিকিউটাও কমন পেয়ে যাবে এবং 1 নম্বরের যে 3টে কোশ্চেন আছে সেটাও তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের বারবার বলছি যে এবার যে মাধ্যমিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা অবশ্যই অফলাইনে হতে পারে, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করো। চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন লাইটের, তোমরা কিন্তু খাতায় লিখতে শুরু করবে। তো দেখো, ফার্স্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে অবতল দর্পণ ও উত্তল দর্পণের মধ্যে পার্থক্য লেখো। দেখো, যখনই তোমরা পার্থক্যটা লিখবে তখন সেই দর্পণটা কাকে বলে এটা তোমরা আগে জেনে রাখবে। তো দেখো, আমি এই দিকে লিখেছি অবতল দর্পণ আর এই দিকে লিখেছি উত্তল দর্পণ। তো অবতল দর্পণ কাকে বলে? দেখো, যে গোলীয় দর্পণের ভিতরের প্রতিফলক অবতল প্রতিফলক হিসাবে কাজ করে। মানে এই যে দেখো, আমি এখানে একটা অবতল দর্পণ এঁকেছি, ওকে, অবতল দর্পণ এঁকেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা গোলীয় প্রতিফলক, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের একটা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের ভিতরের প্রতিফলক অবতল, মানে এই যে ভিতরের তলটা দেখতে পাচ্ছ, এই ভিতরের তলটা হচ্ছে অবতল। এই তলটা যখন প্রতিফলক হিসাবে কাজ করবে, এই যে এই তলটা মানে ভেতরের দিকের তলটা, এই যে বাইরের দিকে এরকম করেছি, এটা হচ্ছে প্রতিফলক নয়। এই ভেতরের দিকে তলটা যখন প্রতিফলক হিসেবে কাজ করবে তখন এই দর্পণটাকে বলা হচ্ছে অবতল দর্পণ, ওকে। আচ্ছা, উত্তল দর্পণ কি না, যে গোলীয় দর্পণের, এই দেখো এটা একটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণটার এই যে বাইরের সাইডটা রয়েছে না, বাইরের দিকটা, এই বাইরের দিকটা প্রতিফলক হিসেবে কাজ করবে, আর এই বাইরের দিকটা হচ্ছে উত্তল তল। তো যে গোলীয় দর্পণের উত্তল তলটা প্রতিফলক হিসেবে কাজ করে সেই দর্পণকে বলা হচ্ছে উত্তল দর্পণ, ওকে। আর উত্তল দর্পণের প্রতিফলক তল হচ্ছে এই বাইরের দিকটা। এবার এখান থেকে তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই দেখো, এই দর্পণটাকে যদি আমি এইভাবে একটা জুড়ে দিই তাহলে এটা আমরা একটা গোলক পাচ্ছি, ঠিক আছে। তো এই যে গোলকটা বা এই যে গোলকের এই যে তার কেন্দ্র, ওকে, এই গোলকটার তো একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে এই দর্পণটার বক্রতা কেন্দ্র, ওকে। মানে এই যে আমাদের দর্পণটা আছে, এই দর্পণটা তো একটা গোলকের কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে এই দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দেখো এখানে আছে, সেটা প্রতিফলক তলের সামনে আছে। আর উত্তল লেন্সের এই উত্তল দর্পণের দেখো বক্রতা কেন্দ্র যেদিকে প্রতিফলক তল আছে তার বিপরীত দিকে আছে, ওকে। এটা আমি আরও যখন আমি পার্থক্যগুলো আরও লেখাবো তখন দেখাবো, ঠিক আছে। ওটা দেখো একটা গোলকের অংশ, সরি এটা গোলক টাইপের হলো না, এইরকম মতো যদি করি তাহলে দেখো এর বক্রতা কেন্দ্র এই দর্পণটার মানে উত্তল দর্পণটার বক্রতা কেন্দ্র হচ্ছে সি, যেটা প্রতিফলক তলের বিপরীতে আছে, ওকে। আচ্ছা, এই যে পি পয়েন্টটা পাচ্ছ, এই পি পয়েন্টটাকে বলা হচ্ছে মেরু। কার মেরু? না এই দর্পণটার, এই যে অবতল দর্পণটার মেরু হচ্ছে পি, উত্তল দর্পণটার মেরু হচ্ছে পি। এবার এই যে পাচ্ছ M1 M2, এটাকে বলা হচ্ছে দর্পণের উন্মেষ। এই যে M1 M2 পাচ্ছ এটা হলো দর্পণের উন্মেষ। আচ্ছা, এই যে একটা লাইন পাচ্ছ PX, এই PXটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। দেখো এখানে অবতল দর্পণের প্রধান অক্ষ এটা, আর উত্তল দর্পণের প্রধান অক্ষ হচ্ছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে এই যে পি থেকে মানে মেরু থেকে এই যে বক্রতা কেন্দ্রের যে দৈর্ঘ্যটা পাওয়া যায়, মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ওকে। তাহলে দেখো এখান থেকে আমি তোমাদের অবতল দর্পণ সম্পর্কে ডিটেলস বললাম এবং উত্তল দর্পণ সম্পর্কে ডিটেলস বললাম, এবং একটাই আমি পার্থক্য লিখেছি, সেটা হচ্ছে অবতল দর্পণের সাথে উত্তল দর্পণের জাস্ট তাদের সংজ্ঞার
পার্থক্য হিসাবে। এরপর নেক্সট আমি দেখাচ্ছি, তোমরা তাড়াতাড়ি তোমরা এটা কিন্তু ভালো করে বুঝবে যে অবতল দর্পণ আর উত্তল দর্পণ কী। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখলে আরও ভালো। আচ্ছা, নেক্সট পয়েন্টটা দেখো, আমি একটু আগেই তোমাদেরকে ডিসকাস করলাম যে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র ও মুখ্য ফোকাস তলের সামনে অবস্থিত। তল বলতে প্রতিফলক তলের সামনে অবস্থিত। ওকে, আর উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র ও মুখ্য ফোকাস প্রতিফলক তলের পিছনে অবস্থিত। তোমরা বুঝতেই পারছো, তোমরা একটা অবতল দর্পণের ছবি আমি একটু আগেই দেখালাম আর উত্তল দর্পণের ছবি দেখালাম, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো যে বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত বা মুখ্য ফোকাসটা কোথায় অবস্থিত। ঠিক আছে, এই দুটি পার্থক্য তোমরা লিখবে, সাথে পারলে ছবিটা দিয়ে দেবে, খুবই ভালো হবে। ঠিক আছে, এটা জলদি জলদি লিখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট যে ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে উত্তল লেন্স ও অবতল লেন্সের পার্থক্য লেখো। আমি আগেই বলেছি, যখন তোমরা পার্থক্য লিখবে প্রথমে তার সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবে। তো উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের, এটা মনে রাখবে, যে লেন্সের মাঝের অংশটি মোটা ও প্রান্তের দিক সরু, সেই লেন্সকে বলা হচ্ছে উত্তল লেন্স। তো উত্তল লেন্স দেখতে কেমন হয়? এই যে এই টাইপটা, এইটাকে বলছি আমরা উত্তল লেন্স। দেখো এর প্রান্ত দিকটা, মানে দুই প্রান্ত বলতে এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, এই প্রান্ত দিকটা দেখো সরু আর মাঝের অংশটা হচ্ছে মোটা, তাই উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স। আর অবতল লেন্স কি? যে লেন্সের মাঝের অংশ সরু এবং প্রান্তের দিক মোটা, মানে অবতল লেন্সটা ঠিক কীরকম দেখতে হয়? এই যে এইরকম টাইপের, এরকম টাইপের দেখতে হয়, এটা হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা পার্থক্য হয়ে গেল। আর এখান থেকে উত্তল লেন্স কাকে বলে, অবতল লেন্স কাকে বলে, সেটাও পারবে, এখানে ছবিতে তোমরা দেখতে পাও। আচ্ছা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 1 নম্বরের কোশ্চেনও আসতে পারে, সেটা হচ্ছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। অভিসারী মানে কি? মানে উত্তল লেন্সে যদি কতগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ এইভাবে, এটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আপতিত হয়, সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হওয়ার পর এরা কি হয়, এই লেন্সটা যদি প্রধান অক্ষ এটা হয়, তাহলে এই আলোগুলো এই উত্তল লেন্সে পড়ার পর কি হয়, একটা বিন্দুতে গিয়ে এরা মিলিত হয়। ওকে, একটা বিন্দুতে গিয়ে এরা মিলিত হয় এইভাবে, এই যে এইভাবে। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। মনে থাকবে, মানে উত্তল লেন্সে কতগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হওয়ার পর কি হয়, অন্য প্রান্তে একটা বিন্দুতে মিলিত হয়, তার জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। ওকে, আর অবতল লেন্সে কি হয়, অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। কেন? কারণ অবতল লেন্সে কতগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ এইভাবে যখন আপতিত হয়, ঠিক আছে, আপতিত হওয়ার পর কি হয়, এরা এইভাবে বিক্ষিপ্ত হয়, এইরকমভাবে এরা বিক্ষিপ্ত হয় এইভাবে। তো বিক্ষিপ্ত হলে কি হয়, মনে হয় যেন এই আলোগুলো কোনো একটা বিন্দু থেকে আসছে, অপসৃত হচ্ছে, এইরকম একটা মনে হয় যেন কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। সেটা কিভাবে করবে, সেটা দেখো তোমরা, এই আলোগুলোকে পেছনে এইভাবে বর্ধিত করবে, এইভাবে দেখবে একটা বিন্দুতে এইভাবে মিলিত হচ্ছে, মনে হবে যেন এই বিন্দুটা থেকে এই আলোগুলো আসছে। এই জন্য অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। এই কোশ্চেনটা তোমরা কিন্তু পরীক্ষায় পেতে পারো। ঠিক আছে, লিখে নাও ঝটঝট করে, ভালো করে প্র্যাকটিস করবে খাতায়, ভালো করে, একদম ভালো মার্কস পেতে গেলে ভালো করে প্র্যাকটিস করবে, লিখে নাও। নেক্সট কোশ্চেন, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রতিসরণের সূত্রগুলি লেখো। দেখো সূত্রটা লেখার আগে তোমরা একটু বুঝে নাও। ধরো এটা একটা মাধ্যম আছে আর এই দিকে একটা মাধ্যম। ওকে, এটা একটা মাধ্যম আর এটা একটা মাধ্যম। ওকে, এটা হচ্ছে মাধ্যম 1, এটা হচ্ছে মাধ্যম 2। তো এই মাধ্যম 1 থেকে একটা আলোক রশ্মি এখানে পড়ছে। ঠিক আছে, তো যেখানে পড়ছে এটাকে বলা হয় বিভেদ তল। ঠিক আছে, এটাকে বলা হয় বিভেদ তল। কার বিভেদ তল? না মাধ্যম 1 আর মাধ্যম 2 এর বিভেদ তল। আর যে আলোক রশ্মিটা পড়ছে সেটাকে বলা হয় কি, আপতিত রশ্মি। এটা মনে রাখবে তোমরা, আপতিত রশ্মি। ওকে, এবার দেখো আপতিত রশ্মি কোথায় পড়ছে? বিভেদ তলে। এবার বিভেদ তলে পড়ার পর যদি ধরে নাও এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক μ2 আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরে নাও μ1, প্রতিসরাঙ্ক যদি μ2 গ্রেটার দেন μ1 হয়, মানে μ2 এর ভ্যালু যদি μ1 থেকে বেশি হয়, তাহলে কি হবে দেখো। এবার এই বিভেদ তলে এটার এই যে বিভেদ তল আছে, এই বিভেদ তলের সাথে আমাদের একটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এই যে লাইনটা আমরা টানলাম এটাকে বলা হয় অভিলম্ব। কি বলছি আমরা? অভিলম্ব।
ঠিক আছে। এবার এই অভিলম্বটা নিচের দিকেও এক্সটেন্ড করবে, নিচের দিকেও বাড়বে। এবার যদি এই মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম হয়, মানে যদি ঘন মাধ্যম হয়, তাহলে কি হবে, এই রশ্মিটা এরকম একটু বেন্ড হয়ে যায়, এটা এরকম বেন্ড হয়ে যায়, মানে অভিলম্বের দিকে সরে আসে। আর এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। ওকে, তো এবার দেখো এই আপতিত রশ্মি, এইটা দেখতে পাচ্ছ তো, এইটা হচ্ছে আপতিত রশ্মি। আর এই যে প্রতিসৃত রশ্মি, আর আপতন বিন্দুতে, যে বিন্দুতে এই আপতিত রশ্মিটা আপতন হচ্ছে আর প্রতিসৃত রশ্মিটা ওই বিন্দু থেকে বেরোচ্ছে, এবং ওই বিন্দুতে দেখো অভিলম্ব কি হচ্ছে, একই সমতলে থাকে। তাহলে প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হচ্ছে এই যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই যে অভিলম্বটা হচ্ছে এটা, এই অঙ্কিত অভিলম্ব কি হচ্ছে, একই সমতলে থাকছে, মানে একটা তলের ওপর থাকছে। খুবই ইজি, মনে রাখো, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। বাস, এটা হয়ে গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো এখানে এই যে আপতিত রশ্মি আসছে, এটা অভিলম্বের সঙ্গে যে কোণটা করছে সেই কোণটাকে আমরা বলি কি, আপাতন কোণ। মনে রাখতে পারবে, এটাকে আমরা বলি আপাতন কোণ, আপাতন কোণ। ঠিক আছে। আর এই প্রতিসৃত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটাকে আমরা বলি কি, প্রতিসরণ কোণ। কি বললাম, প্রতিসরণ কোণ। ওকে, প্রতিসরণ কোণ। তো বিজ্ঞানী স্নেলস, একজন স্নেলস বলে বিজ্ঞানী ছিলেন, তিনি কি বলেছিলেন যে এই আপাতন কোণের সাইনের ভ্যালু, মানে সাইন অফ আই, ওকে, আর প্রতিসরণ কোণের সাইনের ভ্যালু মানে সাইন আর, এদের যদি অনুপাত নেওয়া হয়, মানে সাইন অফ আপাতন কোণ বাই সাইন অফ প্রতিসরণ কোণ যদি নেওয়া হয়, সেটা সবসময়ই কি হয়, একটা ধ্রুবক হয়। এবার এই ধ্রুবকটা কি হয়, ধ্রুবকটা হচ্ছে যে তুমি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে চাইছো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই যে মাধ্যম থেকে আসছে আলোটা সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে μ2/μ1, যেটাকে আমরা লিখতে পারি কি হিসাবে, এটা এইভাবে লিখতে পারি μ2/1, মানে 1μ2। ওকে, এইটাই হচ্ছে স্নেলস ল, বা এইটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি বলবে, দুটি নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, যে ধ্রুবকটাকে আমরা কি বলি, এইটাকে বলা হয় যে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক। ওকে, মানে μ2/μ1 মানে কি, μ2/μ1 মানে হচ্ছে যে মাধ্যমটা তুমি প্রতিসরাঙ্ক বের করছো সেটা বাই হচ্ছে যে মাধ্যম থেকে আলোকরশ্মিটা আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ওকে, এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তোমরা বলতে পারো। এই ভ্যালুটা সবসময়তেই কিন্তু ধ্রুবক হবে। ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তোমরা তাড়াতাড়ি খাতায় লিখে নাও। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। নেক্সট দেখো, প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য। দেখো ফার্স্ট হলো প্রতিফলন কি, কোনো নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে আলোকরশ্মি আবার ওই মাধ্যমে ফিরে আসে, সেটাকে বলে প্রতিফলন। মানে কীরকম, এটা ধরো বিভেদ তল বা এটা হচ্ছে প্রতিফলক, এখানে আলোকরশ্মি পড়লো, ঠিক আছে, আবার এই মাধ্যমেই ফিরে আসবে, সেটাকে জাস্ট সিম্পল প্রতিফলন বলে। ওকে, তো এখানে তোমরা ডেফিনেশনটা বুঝতে পারছো। প্রতিসরণ কি না, আলোর প্রতিসরণে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, মানে এটা হচ্ছে বিভেদ তল, আলোকরশ্মি এইভাবে পড়লো, জাস্ট এইদিকে মানে ডিভিশন হয়ে গেল বা এইদিকে ও ডেভিয়েট হয়ে গেল, ওকে, মানে বিক্ষিপ্ত হয়ে গেল, তখন সেটাকে বলে আমরা প্রতিসরণ। আচ্ছা, প্রতিফলনে আলোকরশ্মি এই যে আলোকরশ্মিটা আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য ও বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওকে, আর প্রতিসরণে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আর বেগের পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে প্রতিফলনে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। দেখো এখানে যদি আমরা একটা এরকম লম্ব নিই, এটাকে আমরা বলি অভিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই যে কোণটা পাই, মানে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণটা করে সেটাকে বলে আপাতন কোণ, আর অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণটা করে সেটাকে বলে প্রতিফলন কোণ। তো প্রতিফলনে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। কিন্তু দেখো যদি আমরা প্রতিসরণ নিই, প্রতিসরণের ক্ষেত্রে এইটা হচ্ছে বিভেদ তল, এইটা হচ্ছে অভিলম্ব আর এইটা হচ্ছে
আপতিত রশ্মি আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এইটা যদি আপাতন কোণ আই হয় আর এইটা যদি প্রতিফলন কোণ আর হয়, তো যদি মানে যতক্ষণ না পর্যন্ত এই রশ্মিটা লম্বভাবে পড়বে, মানে লম্বভাবে, ততক্ষণ পর্যন্ত কখনো আই কখনো আর এর সাথে সমান হবে না। এইটাই আমি একটু পরে ডিসকাস করব যে প্রতিফলনে কি হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা ভালো করে লিখে নাও তাড়াতাড়ি। ওকে, নেক্সট দেখো, তোমরা ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবে। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কাজে লাগবে। আর স্কুল কলেজ তো 2 তারিখ থেকে খুলছে, সম্ভবত 3 ফেব্রুয়ারি থেকে, তোমরা কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, এবার দেখো প্রতিসরণের কিছু জিনিস আমি তোমাদেরকে একটু আলোচনা করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে প্রতিসরণ, ধরো লঘু মাধ্যম থেকে কি হচ্ছে, প্রতিসরণটা ঘন মাধ্যমে হচ্ছে, ঘন মাধ্যমে। তো তোমরা তখন কি হবে, এটা পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হলে কি হয়। দেখো, এইটা হচ্ছে আমাদের বিভেদ তল, এই দিকটা হচ্ছে লঘু মাধ্যম আর এইটা হচ্ছে ঘন মাধ্যম। এখানে একটা আলোক রশ্মি পড়লো, এটাকে আমরা বলি আপতিত রশ্মি, আর এইটা হচ্ছে অভিলম্ব। আর দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যায় তখন আলোক রশ্মি কী হয়, এর যাওয়ার কথা ছিল কোন দিকে, এর যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে। দেখো তোমরা ভালো করে, এর যাওয়ার কথা ছিল এইদিকে যদি এই বিভেদ তলটা না থাকতো। তো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয় তখন কি হয়, তখন এই রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসে, মানে জাস্ট এইরকম হয়ে যায়, মানে অভিলম্বের দিকে সরে আসছে। তাহলে দেখো এখন আপাতন কোণ কত হচ্ছে আই, আর প্রতিসরণ কোণ কত হচ্ছে আর। এই যে রশ্মিটা যাচ্ছিল, এই রশ্মিটা যদি এই বিভেদ তল না থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু এ সোজা চলে যেত। যেহেতু বিভেদ তলটা রয়েছে সেহেতু এই দিকে যাচ্ছে, তাহলে এতটা কোণ কিন্তু কি হয়েছে, চ্যুতি ঘটেছে। ওকে, এইটাকেই বলা হচ্ছে, এই যে কোণটা পাই এইটাকে বলা হয় প্রতিসরণের দরুন চ্যুতি কোণ। তো এবার এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে তার ক্ষেত্রে চ্যুতি কোণ কত হয় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো চ্যুতি কোণ কী করে বের করতে হয়, খুবই মানে ইজি, এটা পরীক্ষায় পড়তে পারে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে চ্যুতি কোণের ভ্যালু কত হয়। দেখো এই যে টোটাল কোণটা সেটা কিন্তু আয়ের সাথে সমান, তাহলে তোমরা লিখতে পারো কি, আই সমান আর প্লাস ডেল্টা, এই ডেল্টাটা হচ্ছে চ্যুতি কোণ, তাহলে ডেল্টা সমান কত হচ্ছে আই মাইনাস আর। এইটা হচ্ছে প্রতিসরণের দরুন কখন না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যাবে তখন হচ্ছে চ্যুতি কোণ। তোমরা এটা ভালোভাবে লিখে নাও। ওকে, এটা কিন্তু খুবই কাজে লাগবে। এটা হলো আই মাইনাস আর। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট একই জিনিস বলবো, সেটা হচ্ছে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায়। দেখো ঘন মাধ্যম থেকে এবার কি হচ্ছে, লঘু মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু। তো দেখো আবার এই সেম হবে, এখানে এইটা হচ্ছে আপতিত রশ্মি। ওকে, এইটা হচ্ছে অভিলম্ব, এইটা হচ্ছে ঘন মাধ্যম, আর এইটা হচ্ছে লঘু মাধ্যম। ওকে, এবার কি হয়, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে যায় তখন কি হয়, এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। মানে এই রশ্মিটা যদি ধরে নাও বিভেদ তলটা না থাকলে ও যদি এই দিকে যেত, সে এখন কি করবে, সে এখন এইভাবে যাবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো সে কিন্তু এখন এইভাবে যাচ্ছে, মানে অনেকটা বেড়ে গেছে। তাহলে এখানে হচ্ছে আপাতন কোণ এটা, আর এই টোটালটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। ওর যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে, কিন্তু সে যাচ্ছে পুরোটা ওইটাকে কাভার করে। তাহলে এখন দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি প্রতিসরণ হয় তাহলে চ্যুতি কোণটা কত হবে দেখে নাও তোমরা একটু, এটা ভাবো একটু যে প্রতিসরণ কোণটা কত হবে। তো দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে তাহলে চ্যুতি কোণটা কত হবে। ওকে, এখানে তাহলে চ্যুতি কোণ কী করে বের করব, খুবই সোজা। দেখো এই যে আটটা আছে, এই আটটার মধ্যে কে ঢুকে আছে, দেখো এই যে অ্যাঙ্গেলটা আই সেটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর তার সাথে দেখো এইটা হচ্ছে তার চ্যুতি হয়েছে, মানে যতটা ঘটেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের আই, তার মানে দেখো আমি লিখতে পারি আর সমান আই প্লাস ডেল্টা, এই পুরো কোণটা হচ্ছে আর। তাহলে এইটা যদি আই হয় ওটা যদি ডেল্টা হয় তাহলে আই সমান আর প্লাস ডেল্টা, দ্যাট মিনস ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই।
এইটা দিয়ে কিন্তু অঙ্ক দিতে পারে, কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রতিসরণ হয়, এটা কোশ্চেনটা এইভাবেই পড়বে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হলে আলোর প্রতিসরণ কিভাবে হয় দেখাও, চিত্রসহ দেখাও, বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হলে চ্যুতিকোণ কত হয়, বা এইগুলোও বলে দিতে পারে। আপাতন কোণ আর প্রতিসরণ কোণের ভ্যালু দিয়ে দিতে পারে, তোমাকে এই চ্যুতিকোণটা বের করতে হতে পারে। ওকে, ঠিক আছে, এটা লিখে নাও তোমরা সবাই খাতায়। এরপর দেখো যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ দেখাও। দেখো তোমরা কিভাবে প্রিজমের ছবি আঁকবে। দেখো একটা সিম্পল এইরকম ত্রিভুজের মতো করবে। ওকে, এইটি হচ্ছে প্রিজম, ঠিক আছে, এইভাবে দেখতে। এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে একটা প্রিজম। এখানে বি সি সাইডটা যেটা আছে সেটা হচ্ছে একটা বেস। এবার প্রিজমের লাইটটা কিভাবে পড়ে দেখো, এই রকমভাবে প্রিজমের লাইটটা পড়লো। ওকে, এটা হচ্ছে লাইটটা ইনসিডেন্ট হলো, লাইটটা এখানে পড়লো, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, এরপর প্রিজমের মধ্য দিয়ে যখন যাবে তখন সেটা কীরকম যাবে, সেটা এরকম প্যারালাল যাবে। ওকে, এরকম প্যারালাল যাবে। এরপর কি হবে দেখো, কেন প্যারালাল যাবে সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে দেখো এই সি বিন্দুতে এটা একটা মাধ্যম থেকে যাচ্ছে, এটা হচ্ছে মাধ্যম 1, এটা হচ্ছে মাধ্যম, প্রিজমটা হচ্ছে মাধ্যম 2, আর এটাও হচ্ছে মাধ্যম 1। মানে যদি এটা বায়ু মাধ্যম হয় তাহলে এটাও বায়ু মাধ্যম হবে। ওকে, এবার দেখো এখানে যদি আমি নর্মাল ড্র করি, নর্মাল মানে হচ্ছে অভিলম্ব যদি টানি, এখানে তো প্রতিসরণ হচ্ছে, তাহলে আমি এখানে অভিলম্ব টানলাম। ওকে, দেখো অভিলম্ব থেকে কি হচ্ছে, দেখো এটা যদি অভিলম্ব হয় তাহলে এটা কি হচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, মানে অভিলম্বের দিকে সরে আসছে। ওকে, এই জন্য দেখো লাইটটা এই দিকে না গিয়ে, লাইটটা যাওয়ার কথা ছিল, যদি প্রিজমটা না থাকতো তাহলে লাইটটা যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে। দেখো এই দিকে কথা ছিল যাওয়ার, কিন্তু লাইটটা যাচ্ছে না ওই দিকে। কারণ কি, কারণ এটা যেহেতু ঘন, এটা হচ্ছে লঘু মাধ্যম আর প্রিজমটা হচ্ছে ঘন মাধ্যম, তার জন্য লঘু থেকে ঘন গেলে অভিলম্বের দিকে সরে আসে, এই জন্য লাইটটা এই দিকে যাচ্ছে। এরপর কি হবে, এরপর দেখো এখানেও তুমি একটা নর্মাল টানো, এটা হচ্ছে একটা নর্মাল। ওকে, এখানে অভিলম্ব, এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এটা আমি মুছে দিই এখন, এটা আমি মুছে দিলাম, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্ব যদি টানি, দেখো এখন কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তার জন্য লাইটটা এইভাবে আসবে। তো দেখো এখানে যদি আমি নাম দিই, এসি হচ্ছে এখানে আপতিত রশ্মি, সিডি হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর ডিই প্রতিসৃত রশ্মি বলতে পারো। এবার এটা এক মাধ্যম থেকে দু মাধ্যমে একটা প্রতিসরণ হচ্ছে, মানে এখানে মাধ্যম 1 মাধ্যম 2 এর মধ্যে একটা প্রতিসরণ হচ্ছে, আর এখানে মাধ্যম 2 আর মাধ্যম 1 এর মধ্যে একটা প্রতিসরণ হচ্ছে। তো এখানে এই যে কোণটা হচ্ছে, এই কোণটাকে আমরা বলবো কি, আপাতন কোণ। কি বলবো, আপাতন কোণ। এটাকে আমি নাম দিলাম I1। এই দুটো মাধ্যমের মধ্যে এইটা হচ্ছে প্রতিসরণ কোণ R1, ঠিক আছে। আবার এই পয়েন্টে যখন লাইটটা দেখো পড়ছে এটা, আর লাইটটা বেরোচ্ছে এটা, তাহলে এই পয়েন্টের আপাতন কোণ আমি বলতে পারি এটা, সেটা আমি হচ্ছে R2। আর এইখানে আমাদের প্রতিসৃত কোণ, এই প্রতিসরণ কোণটা হচ্ছে কত, I2। তাহলে দেখো এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা এই পয়েন্টের এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এইটা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। ওকে, এই ছবিটা তোমরা একটু এঁকে নাও, এরপর এখান থেকে আমি অনেকগুলো জিনিস বলবো। এবার দেখো এখানে আমি যে প্রিজমটা নিয়েছি, ভালো করে দেখো, এই যে আমাদের আপতিত রশ্মিটা আছে, সেটা যদি প্রিজমটা না থাকতো এরকম সোজা চলে যেত, কিন্তু এই প্রিজমটা আছে বলে এই দিকে যাচ্ছে, তাহলে এখানে যে চ্যুতিটা হচ্ছে প্রিজমের জন্য সেটা Δ1। তারপর এই তলে, এসি তলে কল্পনা করো যদি এই প্রিজমটা না থাকতো তাহলে লাইটটা কোন দিকে যেত, লাইটটা চলে যেত এই সোজা, কিন্তু যেহেতু লাইটটা এখানে রয়েছে, যেহেতু প্রিজমটা এখানে রয়েছে, তার জন্য কি হচ্ছে, লাইটটা এই দিকে যাচ্ছে। ওকে, তাহলে লাইটটার জন্য যে চ্যুতি হচ্ছে এখানে হচ্ছে Δ2। তাহলে আমাদের প্রিজমটা টোটাল চ্যুতি কত হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমাদের লাইনটা আছে আপতিত রশ্মিটা, সেটা কিন্তু যেত অরিজিনাল এই দিকে, তো এখন কিন্তু বেরোচ্ছে কোন দিকে, এই দিকে। মানে নির্গিত রশ্মিটা হচ্ছে RS আর আপতিত রশ্মিটা হচ্ছে PQ। তাহলে PQটা এক্সটেন্ড করে দেখো PE, এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর RS হচ্ছে নির্গত রশ্মি। তাহলে টোটাল যে আমাদের চ্যুতিটা হচ্ছে সেটা হচ্ছে এইটা ডেল্টা, আর সেটা সমান কত না, এই AB তলে যে চ্যুতিটা হচ্ছে সেটা হচ্ছে Δ1, আর AC তলে যে চ্যুতিটা হচ্ছে সেটা হচ্ছে Δ2। এই জন্যে দেখো, এবার দেখো এই AB তলে যে চ্যুতিটা হচ্ছে Δ1 সেটা কত, সেটা হচ্ছে I1 - R1, আমি প্রতিসরণের সূত্র থেকে বলেছি। আর AC তলে যে চ্যুতিটা হচ্ছে সেটা Δ2, সেটা কত, সেটা হচ্ছে I2 - R2। এটা কিন্তু মনে রাখবে। তাহলে দেখো Δ1 Δ2 পেয়ে গেলাম, তাহলে মোট চ্যুতি কত হবে, এই চ্যুতিটা
প্লাস এই চ্যুতিটা মানে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এবারে ডেল্টা 1 এর জায়গায় ভ্যালুটা বসিয়েছি, দেখো এখান থেকে ডেল্টা 1 সমান কত লিখবো I1 মাইনাস R1, আর ডেল্টা 2 জায়গায় কত লিখবো I2 মাইনাস R2। তাহলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, তাহলে এইটা হলো আমাদের চ্যুতিটা ডেল্টাটা। কিন্তু এই ডেল্টার ভ্যালুটা আমাকে বের করতে হবে, এই যে প্রিজমের ওপরে যে কোণটা আছে এই কোণটাকে বলা হয় প্রিজমের প্রতিসারক কোণ, এই কোণটার সাপেক্ষে বলতে হবে। তো তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা পাচ্ছ, এই যে ত্রিভুজটা দেখো, তাহলে এই ত্রিভুজটায় R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল QTR ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ তোমরা জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো RQT R1 প্লাস R2 প্লাস এই কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। আর দেখো এখানে তুমি একটা চতুর্ভুজ পাচ্ছ যেটা হচ্ছে AQTR, এইটার এই কোণটা আর এই কোণটা মিলে হয় কত 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল QAR প্লাস অ্যাঙ্গেল QTR ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এবারে অ্যাঙ্গেল QAR এটা মানেই তো প্রিজমের প্রতিসারক কোণ, তাহলে এখানে আমি A লিখলাম। তাহলে A সমান কত হচ্ছে দেখো 180 মাইনাস অ্যাঙ্গেল হচ্ছে QTR। ওকে, তাহলে দেখো এখানে এবারে এই লাইনটা দেখো R1 প্লাস R2 সমান তাহলে কত হচ্ছে 180 মাইনাস অ্যাঙ্গেল QTR। ওকে, এইটা মানেই তো A, তাহলে R1 প্লাস R2 মানে কত হচ্ছে এই যে এই দুটো ভেতরে অ্যাঙ্গেল যেটা সমষ্টিটা হবে সেইটা হবে প্রিজমের প্রতিসারক কোণের সাথে সমান। তাহলে দেখো এই জায়গায় এখানটায় দেখো R1 প্লাস R2 এই জায়গাটা আমি কি লিখতে পারি, আমি A লিখতে পারি। তাহলে ডেল্টার ভ্যালু কত হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। ওকে, এখানে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, এখানে আমি বুঝিয়ে দিলাম। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো এই কোশ্চেনটা আসতে পারে কিন্তু এবারে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে খাতায় কপি করে রাখো। ওকে, ভালো করে লেখো, ভালো করে পড়ো, তাহলে দেখবে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কীরকম টাইপ আসতে পারে সেটা তোমরা একটু লিখে নিতে পারো। এই কোশ্চেনটা যদি আসে তাহলে আসবে প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণে দেখাও চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, যেখানে I1 হলো আপতন কোণ আর I2 হলো নির্গমন কোণ এবং A হলো প্রিজমের প্রতিসারক কোণ। এই কোশ্চেনটা আসতে পারে। আর না হলে আসতে পারে একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, বা এখান থেকে কিন্তু তোমাদের অঙ্কও দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু করবে। আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে প্রিজমের জন্য আপাতন কোণ ভার্সেস চ্যুতিকোণের একটি গ্রাফ দেখাও, আপাতন কোণ ভার্সেস চ্যুতিকোণের একটি গ্রাফ দেখাও। দেখো এই দিকে যদি চ্যুতিকোণ হয় আর এই দিকে যদি আমাদের আপাতন কোণ হয়, মানে এই দিকে হচ্ছে আপাতন কোণ আর এই দিকে হচ্ছে চ্যুতিকোণ, এই দিকে হচ্ছে ডেল্টা। তো এই গ্রাফটা কেমন হয়, এইরকম টাইপের হয়, এইরকম টাইপের। তো দেখো এই পয়েন্টে একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য দেখো এখানে চ্যুতিকোণটা কিন্তু সবচেয়ে কম হচ্ছে, এটাকে বলা হয় কি মিনিমাম চ্যুতিকোণ। ওকে, সর্বনিম্ন আর কি চ্যুতিকোণ, এটা কিন্তু একটা গ্রাফের কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে যে সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লেখো। দেখো যখন পার্থক্য লিখবে তখন তার সংজ্ঞা তো লিখতেই হবে। প্রতিফলন বা প্রতিসরণের পর যদি আলোকরশ্মিগুচ্ছ কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই বিন্দুতে সদ্বিম্ব গঠিত হয়। ঠিক আছে, খুবই সোজা। আর প্রতিফলন বা প্রতিসরণের পর যদি আলোকরশ্মিগুচ্ছ কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুতে অসদ্বিম্ব গঠিত হয়। তাহলে সদ্বিম্ব কাকে বলে, অসদ্বিম্ব কাকে বলে, সদ্বিম্ব কখন হয় আর অসদ্বিম্ব কখন গঠিত হয়, এটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। 1 নম্বরের কোশ্চেন এলেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি, সদ্বিম্বকে পর্দায় ফেলা যায় এবং সদ্বিম্ব সাধারণত অবশীর্ষ হয়। এই টার্মটা তোমরা কিন্তু খুব মনে রাখবে, 1 নম্বরে MCQ এ কোশ্চেন দিতে পারে। সদ্বিম্ব পর্দায় ফেলা যায় এবং সদ্বিম্বকে সাধারণত অবশীর্ষ হয়, আর অসদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না এবং অসদ্বিম্ব সমশীর্ষ হয়। ওকে, এটা তোমরা লিখে নাও। তো দেখো আমি মোটামুটি যে আলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের আমি যে সাজেস্টিভ কোশ্চেন করেছিলাম তার কিছু ভিডিও আমি আজকে কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম।
এই আলো চ্যাপ্টারটা অনেক বড় এবং 17 নম্বরে কোশ্চেন আসবে, সেই জন্য এর আরও একটা নেক্সট পার্ট আসবে, সেই পার্টটা তোমরা অবশ্যই দেখবে। আর তোমরা যারা যারা এই চ্যানেলটা ফলো করছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটাও অবশ্যই শেয়ার করবে। আর নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের আরও কিছু সাজেস্টিভ কোশ্চেন করব। দেখো সাজেস্টিভ কোশ্চেন মানে কি, সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আমি তো দিচ্ছি তা না, কিছুটা হলেও বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হয় এবং তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারো। তোমরা একটা কাজ করবে, সেটা হলো তোমরা খাতা বানাবে, খাতাতে কোশ্চেনগুলো লিখবে এবং অ্যান্সারগুলো লিখবে এবং জাস্ট কী করবে, এই কিছুদিন তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করো। ওকে, কোশ্চেনগুলো নিয়ে ঘাটাঘাটি করো, এখনও সময় আছে তোমাদের ভালো মার্কস করার, এখনও 1 মাস দেরি আছে পরীক্ষার, তোমরা ভালোভাবে পড়ো। তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন নিয়ে, অবশ্যই এই আলো চ্যাপ্টারের ওপর। ওকে, ঠিক আছে, ভালো করে পড়তে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।